নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা বলতে থাকে, বিশ্বাস করুন এই মিথ্যে বলার অপরাধবোধটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শুধুমাত্র মিস্টার বসু মল্লিকের মুখের দিকে তাকিয়ে ঠাম্মি কষ্ট পাবে ভেবে আমি আপনাদের কাউকে কিচ্ছু বলতে পারিনি। ঠাম্মিকে বলে, বিশ্বাস করুন ঠাম্মি, বিয়ে করে বড়লোক বাড়ির বউ হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। ধন দৌলত ঐশ্বর্য এসবের কোনো ইচ্ছে বা লোভ আমার নেই। আমি সবসময় চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে। সেদিন তরিতা ঠিকই দেখেছিল ঠাম্মি, এই বাড়িতে থেকে আমি মিষ্টি আর বিয়ের তত্ত্ব বানানোর ব্যবসা করছিলাম, যাতে নিজের রোজগারে নিজের সমস্ত ঋণটুকু আমি শোধ করতে পারি। তরিতা বলে, মা গো মা, দিদিভাই শেষ পর্যন্ত তুমি এটা স্বীকার করলে। দেখেছো ঠাম্মি, আমার কিন্তু এক একটা কথা সত্যি ছিল, কারণ আমি তো দিদিভাইকে হাতে নাতে ধরেছিলাম। কিন্তু দাদাভাই তুমি সেদিন কেন মিথ্যে কথা বললে? তরিতা বলে। সুধা তখন বলে, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্যই উনি স্বামীর কর্তব্য পালন করেছিলেন। দয়া করে ওনাকে কাঠগড়ায় দাঁড় করিও না তোমরা। চিৎকার করে ওঠে, চুপ করুন সুধা, চুপ করুন, হাত জোর করছি আপনার সামনে, আর কথা আপনি বাড়াবেন না। সুধা বলে, আমি আপনার সামনে হাত জোর করছি মিস্টার বসু মল্লিক, আমাকে থামতে বলবেন না, আমাকে বলতে দিন। কতদিন এই সত্যিটা আপনি চাপা দিয়ে রাখবেন? একটা মিথ্যে ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হচ্ছে। আমার জন্য আপনিও মিথ্যেবাদী হয়ে যাচ্ছেন। এই মিথ্যের বোঝা আপনাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। আমি নিজের চোখে এটা দেখেছি মিস্টার বসু মল্লিক, সেটা আর হোক আমি চাই না। সুধা বলে, আমার ডিভোর্স কেসের টাকা মেটাতে আচার্য বাড়ি বন্ধক রাখা হয়, বাড়ির সবার মাথার উপর ছাদটুকু বাঁচাতে, জেঠু মা সবার পাশে দাঁড়াতে, নিজের বন্ধুর চাকরি বাঁচাতে আমি বাধ্য হয়ে অন্যের জন্য কাজটা করি। কিন্তু তাতে আমি কোনো অন্যায় দেখছি না ঠাম্মি। আমি কোনো কাজকে ছোট মনে করি না। নিজের আত্মসম্মান হারানোর থেকে রাত জেগে 2 টাকা রোজগার করা অনেক সম্মানের ঠাম্মি। ঠাম্মি চুপ করে সবটা শুনতে থাকে। সুধা বলে, আমি চাই আমি ঠিক যেমন, আপনারা ঠিক তেমনভাবে আমাকে ভালোবাসুন, আমাকে সবাই মেনে নিন। তখন ঠাম্মি বলে, আমার সামনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলছো? এই বাড়ির একটা ইটও তোমাকে মেনে নেবে না। এই কাননবালা বেঁচে থাকতে এই বাড়িতে, এই পরিবারে কোনো দিন জায়গা হবে না তোমার। সুধা অবাক হয়ে যায়, সাথে তেজও। আমার অহংকার, গর্ব সবকিছু তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। সুধাকে বলে, আর তেজ দাদু ভাইয়ের জন্যে আমি একটা নিষ্কলঙ্ক মেয়ে আনতে চেয়েছিলাম। এই বাড়িতে পা দিয়ে এই বাড়ির পবিত্র বাড়ি, পবিত্র মন্দির, এই বাড়ির মন্দির সবকিছু তুমি কলঙ্কিত করেছো। এর শাস্তি গজানন তোমাকে নিজের হাতে দেবেন। ছোটকা বলে, মা এসব তুমি কি বলছো? ছোটকাকে তখন চুপ করিয়ে দেয় ঠাম্মি। এই কাননবালা দেবী জীবনে প্রথমবার এই ভুলটা করেছে। আমার সবচেয়ে প্রিয় নাতি তেজ দাদু ভাইয়ের জীবনে তোমাকে এনে আমি সবচেয়ে বড় ভুল করেছি, ও সর্বনাশ করেছি আমি। তাই আমি আজ নিজে বলছি যে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। তোমার মতন ঠক, মিথ্যেবাদী আর অসৎ মেয়ের মুখ আমি কোনোদিনও দেখতে চাই না। সুধা অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। তেজের খারাপ লাগে, তরিতা তো খুব খুশি হয়। সমুদ্র বলে, ঠাম্মি প্লিজ তুমি বৌদিকে ক্ষমা করে দাও। সুধা বলে, ঠাম্মি আমার সব ভুলের জন্য, সব অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। আপনার পা ধরে আমি অনুরোধ করছি, আমার কথাটা একবার যদি আপনি শুনেন। পা ধরতে গেলে ঠাম্মি সরে যায়। না তরিতাকে বলে, না আমি এই মেয়ের কোনো কথা শুনতে চাই না, এই মেয়ের মুখ দেখতে চাই, এই বাড়ি থেকে এক্ষুনি দূর করে দাও। সুধা বলে, যেই মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, সাক্ষী করে 7 ভাগ ঘুরে, যেই মানুষটা সবসময় আমার পাশে থাকার সাক্ষী নিয়েছে, আমার সাথে থাকার প্রতিজ্ঞা করেছেন, যাকে বিশ্বাস করে ভরসা করে আমি এই বাড়ির চৌকাটে প্রথম পা রেখেছি, সেই মিস্টার বসু মল্লিক আমাকে এই বাড়ি থেকে যেই মুহূর্তে চলে যেতে বলবেন আমি বিনা বাক্যে এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে নয়। সুধা বলে। ঠাম্মি যেতে যেতেও দাঁড়িয়ে পড়ে। মেজো কাকা বলে, এ তো সাংঘাতিক মেয়ে, এত কিছু করার পরেও এর মুখে এত বুলি ফুটছে কি করে? তেজ, এ কিন্তু সাংঘাতিক মেয়ে, একে তুই এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। আমিও এক কথা বলে, চুপ করে আছো কেন দাদু ভাই? ওকে এক্ষুনি বের করে দাও, এটা আমার আদেশ। তেজ বলে, মিথ্যে কথা বলার জন্য ওনাকে যদি বাপের বাড়ি চলে যেতে হয় তাহলে তো আমাকেও বেরিয়ে যেতে হয় ঠাম্মি, কারণ একই দোষ তো আমিও করেছি, একই শাস্তি আমারও পাওয়া উচিত। সব সত্যি জেনেও আমি তোমার কাছ থেকে সবটা আড়াল করেছি। এটা শুনে সবাই একটু অবাক হয়। তেজের মা বলে, তেজ কি বলছিস তুই সবটা জানতিস? তেজ বলে, হ্যাঁ মা, বিয়ের আগে আমি সুধার অতীতের ব্যাপারে সবটা জেনে গেছিলাম, আর জেনেই এই বিয়েটা করেছি। ঠাম্মি তো যেন আকাশ থেকে পড়ে, শরীর খারাপ করতে থাকে ঠাম্মির। বাড়ির সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি মাথা ঘুরে পড়তে যাবে কি সবাই এসে ধরে নেয়। তেজও আসে। ঠাম্মি কারোর সাথে কোনো কথা না বলে উপরে চলে যায়। তেজও উপরে যায়। এরপর সুধা যখন যেতে যাবে তখন জ্যোৎস্না তরিতা বাধা দেয়। জ্যোৎস্না বলে, এত কিছু করেও তোমার আশ মিটছে না না? এখন ঠাম্মির যতক্ষণে কিছু না হয় ততক্ষণে তুমি অপেক্ষা করছো? তরিতা বলে, শুনলে না ঠাম্মি কি বললো? তোমার এই বাড়িতে আর জায়গা হবে না। সুধা বলে, আমি কোথাও যেতে পারবো না। বলে, আমাকে ঠাম্মির সাথে কথা বলতেই হবে। আমার বিশ্বাস যে ঠাম্মি ঠিক বুঝবেন। জ্যোৎস্না তরিতা অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। জ্যোৎস্না বলে,
তুমি এই বাড়িতে এসে শুধু ঠাম্মির নিয়ম নয়, ঠাম্মির অহংকারও ভেঙেছো। সুধা শ্বশুরমশাইয়ের কাছে যায়, বলে বাবা আমার কথাটা একবার শুনুন। তখন তেজের বাবা বলে, আমার কোনো কথা শোনার নেই, কিছু শোনার নেই, আমার মন ভেঙে গেছে সুধা, আমি তোমায় কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, বলে ওখান থেকে চলে যায় তেজের বাবা। তেজের মা মেজমা সবার কাছে যায়, কেউ কোনো কথা শোনে না। তেজের মা বলে, কি হতো তুমি আগে বললে, আমার ছেলের জীবনটা তো তুমি তছনছ করে দিলে, যদি একবার তোমার সত্যিটা বলতে তাহলে মা কিছুতেই তোমাকে তেজের বউ বানাতো না, ছেলের জীবনটা তুমি শেষ করে দিলে সুধা, বলে কাঁদতে থাকে তেজের মা। মেজ কাকুমণি তো অনেক বাজে বাজে কথা শোনাতে থাকে। সুধা রেগে যায়, বলে মেজ কাকুমণি, বলে চিৎকার করে ওঠে। সরিতা বলে, তুমি এত কথা বলছো কি করে, এত কিছুর পরেও তোমার মধ্যে যদি এতটুকুটা মান সম্মান বেঁচে থাকে তাহলে তুমি এক্ষুনি চলে যাও এই বাড়ি ছেড়ে, কোনোদিনও ফিরবে না। সুধা বলে, আমি মিস্টার বসু মল্লিককে কথা দিয়েছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। বলে, যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও এই বাড়ি ছেড়ে চলে যাও, এই বাড়িতে থেকে তোমার কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না সুধা, আমাদের তো এই বাড়ি থেকে মুক্তি নেই, তুমি সুযোগ পাচ্ছ, তুমি চলে যাও, আমার ভাই নিজের যোগ্য সঙ্গিনীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। বলে, আমি এখান থেকে পালাতে চাই না, এখানে থেকেই সবকিছু ঠিক করতে চাই। মেজ কাকামণি বলে, কিচ্ছু ঠিক হবে শোনা, তোমার মতো মেয়ে 100 বার জন্ম নিলেও না এই বাড়িতে তার কোনো জায়গা হবে না, এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, নাহলে কিন্তু তোমার উপর আর তোমার পরিবারের উপর আমি হালকা ফ্রড কেস দেবো। সুধা বলে, যা করার করুন, কিন্তু মিস্টার বসু মল্লিককে যখন আমি কথা দিয়েছি তখন ওই কথার খেলাপ আমি করব না। বলতে থাকে, শোনো সুধা, ঠাম্মির বিরুদ্ধে গিয়ে তেজ তোমাকে কোনোদিনও মেনে নেবে না, তুমি যদি এটা ভেবে থাকো তাহলে বড় ভুল করছো। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি ছাদে গিয়ে সুধার হাতে সমস্ত গোছানো গাছ, সমস্ত ঠিক করা কাজগুলো দেখতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে সুধা যে হারে মিথ্যে কথা তাকে বলে গেছে সেগুলো। সমুদ্র ছোটকা সবাই মিলে দরজা ঠকঠক করতে থাকে, কিন্তু ঠাম্মি কিছুতেই খোলে না। আমি ছাদে বসে ভাবতে থাকে, আমি এত বড় ভুল করলাম, আমি একটা ডিভোর্সি মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলাম। বলে, ঠাম্মি আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। দেখা যাচ্ছে নিজে জ্যোৎস্না আর তরিতা সুধাকে কথা শোনাতেই থাকে। তরিতা বলে, এতদিন অনেক খারাপ করেছো এই পরিবারের, আর না, এবার এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন তরিতা হাত ধরে সুধাকে বের করতে যায়। সুধা বলে, আমার হাত ছাড়ো। তখন মেজ কাকিমণি এসে বলে, বৌমা তুমি আগ বাড়িয়ে কেন এসব কাজ করছো? তরিতা বলে, আমি ঠাম্মির আদেশ পালন করছি। তোমার কি হয়েছে, ঠাম্মির থেকে কি এই মেয়েটা তোমার কাছে বড় হলো, তার জন্য তুমি ঠাম্মির আদেশের বিরুদ্ধে যাচ্ছ? সুধাকে বের করতে গেলে সুধা তরিতার হাতটা মুচকে দেয়। তরিতা বলে, কি করছো তুমি? সুধা বলে, আমি তোমার জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কেউ নও, তুমি ভুলে যেও না আমি এখনো এই বাড়ির বড় নাত বউ, তোমার বড় যা। বলে, সেই অধিকার তুমি হারিয়েছো, তোমার জায়গা এই বাড়ির বাইরে, না ঠাম্মি তোমাকে মানবে না দাদাভাই তোমাকে স্ত্রীর অধিকার দেবে, কাজে এখন তুমি এসো। বলে সুধাকে ঘরের বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুধা পড়ে যায়। তরিতা দরজাটা লাগিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি তেজকে তার কাছে আসার অনুমতি দিয়েছে। তেজ ঠাম্মির কাছে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। ঠাম্মি তখন বলে, ক্ষমা যদি কারো চাওয়া উচিত তাহলে আমার নিজের কাছে নিজের। ঠাম্মি বলে, আমি হেরে গেছি দাদু ভাই, আমি বলতাম না যে আমার জহুরির চোখ, খাঁটি হিরে চিনতে আমি ভুল করি না, কিন্তু এইবার মানুষ চিনতে আমি এত ভুল করলাম। তেজ বলে, না ঠাম্মি, মানুষ চিনতে তোমার ভুল হয়নি, সুধা মিথ্যেবাদী নন, উনি ঠকবাজ নন ঠাম্মি, পরেও যদি উনি অপরাধী হন তাহলে আমি সমান অপরাধী। এর আগে আমি সবটা জেনে গেছিলাম, আমি বিয়েটা ভাঙতেই পারতাম, কিন্তু আমি ভাঙিনি। ঠাম্মি বলে, কেন? তেজ বলে, আমি যদি বিয়েটা ভাঙতাম তাহলে তোমার সম্মানটা নষ্ট হতো ঠাম্মি, পরিবারের সম্মানটা নষ্ট হতো, বসু মল্লিক পরিবারের মাথাটা হেট হয়ে যেত, সত্যিটা জেনেও আমি সবটা নিজের মধ্যে চেপে রাখি, সবার থেকে আড়াল করে আমি বিয়েটা করে ফেলি ঠাম্মি। ঠাম্মি বলে, কেন দাদু ভাই, কেন তুমি আমাদের সম্মানের কথা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করলে? দোষ তো আমার, আমি তোমার জন্য যোগ্য পাত্রী খুঁজতে পারিনি। বলে, না ঠাম্মি, তুমি পেরেছো, সুধা সত্যি এই পরিবারের যোগ্য নাত বউ। তার অতীত জানার পরেও তুমি এ কথা বলছো? তেজ বলে, হ্যাঁ ঠাম্মি আমি বলছি। তেজ বলে, সুধাকে ছাড়া না আমি আমার জীবনে আর কাউকে দেখতে পারবো না ঠাম্মি, সত্যি বলছি, ওনার থেকে বেশি যোগ্য আর কেউ হতেই পারে। সুধা কোনো মিথ্যে বলেনি ঠাম্মি, আমি ওনার ব্যাপারে সবটা জানতাম, সবটা জেনে তুমি আমার থেকে আড়াল করেছো দাদু ভাই, তুমিও আমাকে ঠকিয়েছো, ওর অন্যায়টাকে সমর্থন করেছো। সুধা কোনো অন্যায় করেননি ঠাম্মি। তেজ বলে। ঠাম্মি বলে, সত্যিটাকে আড়াল করা অন্যায় দাদু ভাই, তো উনি তো আড়াল করতে চাননি, উনি সবসময় তোমাকে সবটা বলতে চেয়েছিলেন, আমি আড়াল করিয়েছি ওনাকে দিয়ে। দোষ যদি কারো হয়ে থাকে তো সেটা আমার, শাস্তি পেলেও আমারই পাওয়া উচিত। ঠাম্মি বলে, দোষ আমার শিক্ষা আমার সংস্কৃতিতে ফাঁক থেকে গেছে। তেজ বলে, তুমি এসব কি বলছো ঠাম্মি? বলে, ওই মেয়ের নাম তুমি আজকের পর থেকে মুখেও আনবে, ওকে তুমি ভুলে যাও দাদু ভাই। তেজ বলে, আমায় ক্ষমা করো ঠাম্মি, এই অন্যায় আমি করতে পারবো না, কারণ আমার মধ্যে তোমার শিক্ষা, তোমার সংস্কার আছে, যা আমাকে সম্পর্কের মূল্য, সম্পর্কের মর্যাদা দিতে শিখিয়েছে। শুধুমাত্র সুধা ডিভোর্সি বলে আমি ওনাকে ভুলে যেতে পারবো না, থেকে মুছে ফেলতে পারবো না ঠাম্মি, উনি সাক্ষী করে আমি ওনাকে বিয়ে করেছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমার কর্তব্য আমি পালন করব। আমি অবাক হয়ে যাই। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা। তো আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে শুভ বিবাহের আরেক পর্ব নিয়ে তোমাদের সাথে পরের দিন। ততক্ষণ সময় তোমরা ভালো থেকো।